কাকে কোথায় নিয়ে যায় একমাত্র যিনি সৃষ্টি করছেন তিনিই জানেন। আমরা কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারি না। আপনার সাথে কথা বলতে আমার ভয় লাগছে। আমি জানি না কি হবে। ওমা আপনি আসছেন, বিশ্বাস করতে পারছি না। এরকম অনেক ঘটনা ঘটে। আমার পরিশ্রম যদি সৎ থাকে আমাকে কেউ আটকাইতে পারবে না। আমি আমার চরিত্রটাকে ধারণ করার চেষ্টা করি এবং ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমি তোমার মারে মারছি, তোমার বাপরে মারছি। এই কাজগুলো করার সময় কখনো কি মনে হয়েছে যে না আমি আসলে পারবো না? হতাশার কাছে কখনো হারতে নেই, হতাশাকে শক্তি বানিয়ে এগিয়ে যেতে হবে আর কি। অর্জনের পরে যে ঝামেলাটা বাঁধবে ওইটা নিয়ে টিকে থাকা খুব কঠিন। ওইটা নিয়ে যারা টিকে থাকতে পারে তারা আসলে প্রথম যুদ্ধটা কিছুই না তাদের কাছে। সাধারণ জনগণ যেটা দিয়ে চিনে সেটা হলো পুনর্জন্ম, অ্যালেন স্বপন, ওইটা দিয়ে ভরপুরভাবে আর কি চেনা। তো আপনার নতুন কাজ হচ্ছে ফেকরা। ফেকরা নিয়ে আপনার আসলে অনুভূতি কি, এবং এই চরিত্রটা বিশেষ কোনো দিক আপনি যদি শেয়ার করতেন? ফেকরাটা সত্যি চমৎকার একটা গল্প, একটা ভালোবাসার গল্প, প্রেমিক প্রেমিকার গল্প। আমার যে গল্পটা আমার মায়ের প্রতি ভালোবাসার গল্প, আমি আমার মায়ের বিচার চাই, ওইরকম একটা গল্প। তারপরে পার্থ শেখ যেমন ওনার প্রেমিকার জন্য উনি দৌড়ায়, সামাদ এটা যেমন মীর রাব্বি উনি ওনার একটা আলাদা ভালোবাসার জন্য, বন্ধুত্বের ভালোবাসার জন্য দৌড়ায়। ওই দিক থেকে শ্যামল মৌলা ভাই ওনার যে সম্পর্কের বৈবাহিক জীবন ওইটা নিয়ে একটা টানপূরণে থাকেন। এভাবেই গল্পটা এগিয়ে যায় আর কি। তো ফ্যাকরা খুবই চমৎকার একটা গল্প, আর আমি খুবই এক্সাইটেড এরকম ডিফারেন্ট একটা চরিত্র করে, মানে একটু অন্যরকম। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল কি, এটার জন্য আমি ড্রাইভিং শিখেছি। এবং আমি যখন ডিরেক্টর আমাকে অ্যাপ্রোচ করে আমি বলছি ভাই আমি কিন্তু ড্রাইভিং করি না, আমাকে ড্রাইভিং শেখাতে হবে। পরে বলছি আমি ড্রাইভিং শেখাবো তোমাকে, কিন্তু তোমার এটা করতে হবে। আমার আসিফ চৌধুরী ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে ওনার জন্য আমার ড্রাইভিং শেখা হয়ে গেছে আর কি। তো ওইটার জন্য আমার লেগুনা শিখতে হয়েছে, তারপরে ড্রাইভিং শিখতে হয়েছে। এবং দর্শক মজা পাবে যখন ফ্যাক্টরা দেখবে, বঙ্গতে চলতেছে তো, দর্শক দেখে বুঝতে পারবে যে আসলে আমি যা বলছি সেই মজাটুকু পাবে আর কি। আমরা প্রতিটা মানুষের ফ্যাক্টরাতে থাকি, জীবনে একটা ঝামেলা, আমাদের ফ্যাক্টরটা হলো ঝামেলা। একটা ঝামেলা একটার পর একটা ঝামেলা লেগেই থাকে, সেটার নাম দেওয়া হয় ফ্যাকরা। তো আমরা আপনাকে বিভিন্ন গণমাধ্যমে অনেক সময় যখন আপনি ইন্টারভিউ দেন, প্রত্যেকটা স্টোরিতে আপনাকে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায়। আপনি কষ্টের কথা অনায়াসে হাসি মুখে বলতে পারেন। এই যে আসলে ম্যাজিকটা জীবনের সাথে, যে আপনার এই যে সম্পর্কটা, সেটা আসলে কি আপনি অভিনয়ের সাথে সাথে জীবনে অভিনয় করা শিখে গেছেন থেকে হয়, নাকি আপনি আসলে ভাবেন যে জীবনটা আসলে এরকমই? আপনার আসলে এই ব্যাপারটা নিয়ে দর্শনটা কি? আমার জায়গা থেকে যদি বলি, মানে আমরা তো নিজের জন্য নিজেরা কাঁদি। তো আমি এখন যে মানুষটা, আমি আমার জন্য হাসতে পারবো না কেন? যে মানুষটা কাঁদতে পারে সে মানুষটা হাসতে কেন পারবে না? আমি আমার হাসিটাকে সবসময় মানে জাগিয়ে রাখতে চাই। হাসলে হয় কি, অনেক সাহস পাওয়া যায়। কান্না করলে সাহস পাওয়া যায় না। কান্না করলে ভেতরের যে জমানো কষ্টটা সেটা বের হয়, কিন্তু হাসলে সেটাকে নিয়ে আরও এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায়। এই জন্য আমি সবসময় হাসি, আমি হাসতে পছন্দ করি। এবং সবাই আপনাকে পছন্দ করবে আপনি যখন হাসতে জানবেন। সব মুহূর্তে, সব পরিস্থিতিতে যখন আপনি হাসতে জানবেন। হাসিটা খুব কঠিন, তবুও হাসতে মজা পাই এবং হাসতে চাই সারা জীবন। তো আব্দুল্লাহ আল সেন্টু কি অন্যের জন্য হাসে? অন্যকে খুশি করতেই কি হাসে, নাকি আব্দুল্লাহ আল সেন্টু কিছু আড়াল করতে চায় জীবনের? না, আমি আমার নিজের জন্য হাসি। আমি আমার নিজের জন্য হাসি। আমার হাসি দেখলে কিন্তু আপনি এমনিতেই হাসবেন। আমি আপনার জন্য হাসলে আপনি কখনো হাসবেন না। আমার জন্য যখন হাসবো আপনি এমনিতেই হাসবেন আর কি। আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, আপনি যখন অভিনয়ের শুরুর দিকটাতে আপনার গ্রামবাসী হচ্ছে, এলাকার মানুষজন অনেকেই বিভিন্ন যে গতানুগতিক কথাগুলো আমরা শুনি অভিনয় বা শিল্প সাহিত্যে যারা ঢুকে পড়েন, তাদেরকে অনেকেই বলেন যে নষ্ট হয়ে গেছে টাইপের কথাবার্তা। তা আপনার জীবনে এই সমস্ত কথাবার্তা ছিল। এখন তো আব্দুল্লাহ সেন্টু হিট, সবাই ভালো, আপনি ভালো ভালো কাজ করছেন নিঃসন্দেহে। এখন গ্রামবাসী আসলে কি বলে? না, মানুষ তো সবসময়, আপনি যে কোনো কাজ করতে যাবেন, শুধু অভিনয়টা না। আমি আমার এখন ওই জীবন থেকে উপলব্ধি করতেছি, আপনি যে কোনো কাজ করতে যাবেন, প্রতিটা আপনার পাশের মানুষ, খুব কম মানুষ আপনাকে সাপোর্টটা দিবে বা আপনাকে উৎসাহ দেবে, তুমি করে যাও, সমস্যা নেই, তুমি পারবা। এবার আপনি একটা চাকরি করতে যাবেন, হ্যাঁ ওরে দিয়ে এটা হবে, একটা কনফিউজ সৃষ্টি করে দিয়ে আপনাকে দমায় রাখার, বা আপনার ভেতরে একটা হীনমনস্কিত এই যে হীনমন্যতা ভোগাবে। তো ওই জায়গা থেকে এখন তো মানুষ বুঝতেই পারতেছে যে আসলে না, মানুষকে কথা বলা ঠিক না।
কেন ঠিক না? কারণ কখন কাকে কোথায় নিয়ে যায় একমাত্র যিনি সৃষ্টি করছেন তিনিই জানেন। আমরা কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারি না। আমার ভবিষ্যৎ আমার পরিশ্রম এবং আমার চাওয়ার উপর নির্ধারণ হবে, এবং আর যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি যদি চায় যে না তুমি এটাই ওইভাবেই আর কি, তো আমি বিশ্বাস করি আমার পরিশ্রমকে। আমার পরিশ্রম যদি সৎ থাকে আমাকে কেউ আটকাইতে পারবে না। আপনার মা, আমরা জানি আপনার মা হচ্ছে আপনার পেছনে অনেক 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 কষ্ট ওনার আছে। এখন আপনার কাজ দেখে আপনার মা আসলে আপনার কোন কাজটার প্রশংসা সবচেয়ে বেশি করেছেন বা বলেছেন যে সেন্টু এটা খুব দুর্দান্ত হয়েছে, এরকম কথা? বিশেষ করে যদি বলি, আমার মা ওইভাবে আমার কাজ অতটা দেখতে পারে না। তারপরে যতটুকু দেখছে সবগুলো দেখে অনেক আনন্দিত যে আমার, কারণ আমার মা পছন্দ করছে। পছন্দ না করলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো সব কিছু মিলে আমার মার প্রতিটা কাজে যতটুকুই দেখে সবগুলো নিয়ে প্রশংসা করে। মা তো ছেলের কাজ সবসময় প্রশংসা করবে। বিভিন্ন সিরিজে আপনি যে সাইকোপ্যাথ বা এই জাতীয় যে চরিত্রগুলো অভিনয় যখন করেন, তখন আপনার বন্ধু বা আপনার মা তারা কি আপনার দেখে ভয় পায়? না না না, ওই রকমভাবে কিছু বন্ধু তো একটু ভয় পায়, কিছু মানুষও ভয় পায়। ভয় পাওয়ার পরে চিন্তা করে যে আপনার সাথে কথা বলতে আমার ভয় লাগছে, আমি জানি না কী হবে, ওমা আপনি আসছেন, বিশ্বাস করতে পারছি না। এরকম অনেক ঘটনা ঘটে ইন্টারেস্টিং। এটা এটা আমার জন্য সত্যি অনেক চমৎকার একটা পাওয়া। কারণ আমি আমার চরিত্রটাকে ধারণ করার চেষ্টা করি এবং ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো পরিপূর্ণ রূপ দিতে পারি না, কিছুটা আংশিক রূপ দেওয়ার চেষ্টা করেছি বা হয়েছে, সেই জন্য দর্শক ভয় পায়। এটা খুবই মজার। আপনি ঢাকায় আপনার আশা এবং আপনি মামা মামির সাথে থেকেছেন, আপনি বিভিন্ন পেশায় কাজ করেছেন, শুধুমাত্র আপনার একটা আপনার গন্তব্য ছিল এই জায়গা সিরিজ বা সিনেমা বা এই সেক্টর। তো এই যে বিভিন্ন কাজ আপনি করতেন, আপনার গন্তব্য এটা, এই কাজগুলো করার সময় কখনো কি মনে হয়েছে যে না আমি আসলে পারবো না, আমার আসলে আমি আর পারতেছি না? যে কাজগুলো আমি মানে এখানে আসার আগে যে কাজগুলো করেছি, না ওই কাজগুলো তো করেছি নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আমি যদি কিছু করতে চাই, সেই করাটার জন্য আমার পিছনের যোগানটা তো তৈরি করতে হবে। তো আমি চেষ্টা করছি যে হ্যাঁ, আমার যেখানে আমার সেই স্বাধীনতা থাকবে আমি সেই কাজটা করব। ওই স্বাধীনতা নিয়ে আমি আমার এই কাজটার ফোকাসটা ঠিক রাখবো আর কি। তো আমার কাছে কখনো মনে হয় না এই যে আমি এটা করতেছি, আমি এটা কবে ছাড়বো। ওইটা থেকে মনে হয়েছে যে আমি এটা করতেছি, কিন্তু আমার ওই কাজটাকে যেন আমার পিছনে না ফেলে দেয়, এই কাজটা আমার ওই কাজটাকে যেন পিছনে না ফেলে দেয়, ওই চেষ্টাটা সবসময় ছিল আর কি। আপনার মতো যারা অভিনয়টাকে লালন করে ভেতরে এবং যারা অভিনয়ে আসতে চান এবং অনেকেই হতাশায় ডুবে যান, অনেকেই হচ্ছে মাঝ রাস্তায় কাজ ছেড়ে দেন, বা অনেকে এরকম অনেক ঘটনা আমরা শুনি, বা যারা এখন আসছে তাদের জন্য আসলে আপনি কি বলবেন? মানে কি করলে আসলে এই জায়গাতে আসলে টিকে থাকা সম্ভব এবং কি করলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব? যদিও প্রত্যেকটা বিষয় হচ্ছে নিজস্ব ইয়ের উপরে নির্ভর করে, তারপরেও কোর জায়গা থেকে আব্দুল্লাহ সেন্টু তাদেরকে কি বলবেন? আমি প্রথমে বলবো, জীবনে কখনো হতাশার কাছে হারতে নেই। হতাশার কাছে কখনো হারতে নেই, হতাশাকে শক্তি বানিয়ে এগিয়ে যেতে হবে আর কি। আর ওখান থেকে শুধু বলবো যে আমরা সবাই স্বপ্নবাজ, সবাই ভিন্নভাবে ভিন্ন জায়গায় ভিন্ন কিছু হওয়ার জন্য স্বপ্ন দেখি। তো সেই জায়গা থেকে আমরা সাফল্য পাওয়ার পরে কিন্তু এটাকে সাফল্য বলা যায় না, কারণ মানুষ একটা সাফল্য পাওয়ার পর আরেকটা সাফল্যের জন্য দৌড়ায়। এবং আপনি সাফল্য পাওয়ার পরেও যে আপনি একটা কিছু করে ফেলছেন, এটা ভুল। তো আপনি সাফল্য পাওয়ার পরে কিন্তু আপনি হতাশায় ভুগবেন। ওইটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার সাফল্য অর্জন করার থেকে সাফল্য অর্জনের পরে যে ঝামেলাটা বাঁধবে, ওইটা নিয়ে টিকে থাকা খুব কঠিন। ওইটা নিয়ে যারা টিকে থাকতে পারে তারা আসলে প্রথম যুদ্ধটা কিছুই না তাদের কাছে। তো সেই জায়গা থেকে বলবো, যারা অভিনয়টা করতে চায়, আমাদের দেশে বিশেষ করে অভিনয়টা খুবই চ্যালেঞ্জিং। সব কিছু মিলে আমরা প্রপার একটা ইন্ডাস্ট্রি পাই নাই। আমরা প্রপার একটা স্কুলিং পাই না, আমরা প্রপার একটা জায়গা পাই না যে কোথায় কীভাবে। কারণ আমরা সবাই সবার মতো ভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে এসে কাজ করি, তারপরে একটা জায়গায় একত্রিত হই। সেই জায়গা থেকে একত্রিত হওয়ার পরেও কিন্তু অনেক ঝামেলা থাকে। তুমি কার সাথে কতটুকু লেয়াজ রাখতেছো, তুমি কার সাথে কতটুকু কী করতেছো, এটার উপর তোমার ডিপেন্ড করবে যে তুমি আসলে কী। তো আমি এতটুকু বেশি, যারা প্রকৃতপক্ষে শিল্পী
তারা লেয়াজু থেকে বা লেয়াজু রেখে বিশ্বাস করা থেকে তারা আসলে কাজটাকে ভালোবাসে আর কি। তাদের চিন্তা একটাই যে আমি কাজটাকে ভালোবাসি, যদি আমার ভালোবাসাটা কাজের প্রতি সৎ থাকে অবশ্যই আমি সেই কাজটা পাবো। এবার 2 দিন আগে হোক 2 দিন পরে হোক। তো অতটুকু বলবো যারা অভিনয় জগতে বা অভিনেতা অভিনেত্রী হতে চায় তাদেরকে বলবো আপনি যদি প্রকৃতপক্ষে এটা হতে চান তাহলে অবশ্যই নিজের পিছনের ফিডব্যাকটা ঠিক রাখবেন। নিজের পিছনের ফিডব্যাকটা ঠিক রেখে এবং এটার জন্য এগিয়ে যাওয়ার জন্য আপনার যতটুকু পরিশ্রম করার সেটা করে এগিয়ে যাবেন, দেখবেন যে আপনাকে কেউ আটকাইতে পারবে না। আব্দুল্লাহ সেন্টুর অনেকগুলো কাজের মধ্যে আপনার কোন সংলাপটি আপনার নিজের কাছে পছন্দ বা যেটা আপনাকে এখনো ভাবায়? ওখান থেকে যদি বলে আমার বাংকার বইয়ের প্রথম আমার কাজ যেটা দিয়ে আসলে আমাদের ইন্ডাস্ট্রি আমাকে ওইভাবে চেনে আর কি। আর আমাকে সাধারণ জনগণ যেটা দিয়ে চিনে সেটা হলো পুনর্জন্ম, অ্যালেন স্বপন, ওইটা দিয়ে ভরপুরভাবে আর কি চেনা। তো আমার ওই প্রথম কাজের যে একটা সংলাপ আমাকে খুবই ভাবায়, যেটা এই সংলাপটা হলো যে আমি আর তুমি কেমনে আমি তোমার মারে মারছি, তোমার বাপরে মারছি। বাংকার বই একটা সংলাপ আছে, আমি আর তুই এক ভাই, এরকম একটা সংলাপ আছে। পরে আমি এটা রিটার্ন কাউন্টারে আমি আর তুমি এক কেমনে, আমি তোমার মারে মারছি, তোমার বাপরে মারছি। যুদ্ধের একটা হিস্টোরি ছিল। তো ওইটা আমাকে খুবই ভাবায়। আসলেই তো চমৎকার যে দুজন আমরা মানুষ কেমনে এক। ও আমার বাবা মারে সবাই মেরে ফেলছে কিন্তু আমি ওর কাউরেই তো মারি নাই। তারপরে যদি বলি পুনর্জন্মের যেমন আছে, অ্যালেন স্বপনের যেমন আছে, ও মারে মা বেরি বিক্রির অন্যের কথা না কাহিন তাহলে গায়ে হইয়ে দিই বিপদ আইতে যে কোনো সমাজ। তারপরে পুনর্জন্ম স্যার কতদিন মাংস খায় না, একটু মাংস দেন খাই। আচ্ছা, কিছুদিন আগে হচ্ছে মা দিবস গেল। আপনি দিবস, মাকে ভালোবাসতে আসলে দিবসের দরকার পড়ে না, তারপরও তথাকথিত কায়দায় আমরা অনেকে এই দিনটা উদযাপন করি। তো আপনি মা দিবসে আসলে আপনার মাকে কি বলেছেন বা নর্মালি আপনি আপনার মার সাথে আসলে আপনার আলাপটা কেমন হয়? আমি মা দিবসে কোনোভাবে কোনো পোস্ট বা কোনো কিছুই করিনি। আমার চিন্তা আমি যদি আমার মাকে ভালোবাসি সেটা আমার ভেতরে আছে, আমার ভালোবাসাটা ভেতরে। আর আমার মার জন্য চাওয়াটা আমার এই যে উপরে একজন বসে আছেন ওনার কাছে চাওয়া। এবং মার সাথে যতটুকু কথা বলার, যেভাবে কথা বলা সেভাবেই বলি। আমার ভালোবাসা আমি কখনো আমার মায়ের ভালোবাসার জায়গাটা প্রকাশ করি না, আমি করতে পারি না। এটা আমার একটা ছোটোবেলা থেকে একটা মানে কেমন জানি আনইজি ফিল হয় আর কি।